অভিরাগিনী এফএমে আপনাদের স্বাগত। রাত গভীর, বাতাসে অদ্ভুত স্থিরতা, আর আমরা হাজির হয়েছি আরেকটি দীর্ঘধীর শিরশিরে কাহিনী নিয়ে। আলো একটু ম্লান করে বসুন, কারণ আজকের গল্পটি তাড়াহুড়ো করে শোনা যায় না। চর মহামায়া গ্রামের জমিদার বাড়িটি বহু বছর পর নিলামে উঠেছিল। স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল পুরনো নথিপত্র, জমির দলিল, স্থাপত্যের অবস্থা যাচাই করে সংরক্ষণযোগ্য অংশ আলাদা করতে হবে। সেই কাজের দায়িত্ব পায় আতিক ইতিহাস বিভাগের তরুণ গবেষক। সঙ্গে ছিল মল্লিকা, স্থাপত্য সংরক্ষণবিদ, পুরনো ভবনের গঠন বিশ্লেষণে দক্ষ। তাদের কাজ ছিল সম্পূর্ণ বাস্তব ও যুক্তিসঙ্গত। বাড়িটির ঐতিহাসিক মূল্য নির্ধারণ। দুপুরের রোদে বাড়িটি প্রথম দেখলে ভয় জাগে না, বরং ক্লান্ত লাগে। লাল ইটের গায়ে শাওলা, জানালার কাঠে ফাটল, উঠোনে বুনো ঘাস। আতিক নোটবুকে কাঠামোর বিবরণ লিখছিল। মল্লিকা সিঁড়ির ঢাল মেপে দেখছিলেন কোথায় ধসের সম্ভাবনা। সবকিছুই ছিল কাজের অংশ, পরিমাপ, নথি, ছবি তোলা। প্রথম অস্বাভাবিকতা তারা টের পায় শব্দে নয়, তাপমাত্রায়। বাড়ির ভেতরের বাতাস বাইরের চেয়ে কয়েক ডিগ্রি ঠান্ডা। জানালা ভাঙা, দরজা আধখোলা, তবু ভেতরের শীতলতা যেন জমাট। মল্লিকা এটিকে পুরনো চুন সুরকির দেয়ালের বৈশিষ্ট্য বলে ব্যাখ্যা করেন। আতিক মাথা নাড়ে, যুক্তি ঠিকই আছে। দোতলায় উঠতেই করি লম্বা হয়ে যায়। দিনের আলোও সেখানে মলিন। দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন। প্রথমে মনে হয় শিশুদের আঁকিবুকি, পরে খেয়াল হয় সেগুলো মন্ত্রলিপির মতো। আতিক ছবি তোলে, গবেষণার আগ্রহ বাড়ে। জমিদার পরিবারের শেষ উত্তরাধিকারী ছিলেন এক তান্ত্রিক স্বভাবের ব্যক্তি। এই তথ্য আগেই জানা ছিল, ফলে চিহ্নগুলো কৌতূহল বাড়ালেও আতঙ্ক তৈরি করে না। বাড়ির পশ্চিম প্রান্তে একটি ঘর, যার 4 দেয়াল জুড়ে আয়না বসানো, বেশিরভাগ ভাঙা। মল্লিকা স্থাপত্যগত দিক বিশ্লেষণ করে বলেন, হয়তো এটি ছিল নৃত্যকক্ষ বা পূজার ঘর। আতিক লক্ষ্য করে ঘরের কেন্দ্রে মেঝেতে হালকা দাগ, যেন কোনো ত্রিভুজ আকৃতি বহুবার আঁকা হয়েছে। প্রথম দিন কোনো ঘটনা ঘটে না। তারা বিকেলে গ্রামে ফিরে যায়। রাতে আতিক তার নোট লিখতে গিয়ে লক্ষ্য করে তোলা ছবিগুলোর একটি অদ্ভুত। আয়নার ঘরের ছবিতে তার আর মল্লিকার পেছনে করিডরের অন্ধকারে যেন আরেকটি অবয়ব। ছবিটি বড় করে দেখলে বোঝা যায় না, পিক্সেলের বিকৃতি হতে পারে। সে নিজেকে যুক্তি দেয়। দ্বিতীয় দিন তারা আরও প্রস্তুত হয়ে আসে। টর্চ, দড়ি, ধুলো মাপার যন্ত্র। আয়নার ঘরে ঢুকে মল্লিকা লক্ষ্য করেন একটি আয়নায় ফাটল নতুন। গতকাল তা ছিল না। আতিক ভাবে হয়তো নজরে পড়েনি, তবু মেঝের দাগটি আজ স্পষ্টতর, যেন কেউ রাতের বেলা ধুলো সরিয়ে রেখেছে। করিডরের শেষ প্রান্তে একটি বন্ধ দরজা, কাঠে লোহার রিং। তালা নেই, তবু দরজা খুলছে না। চাপ দিলে বোঝা যায় ভেতর থেকে আটকে আছে। তারা সেটিকে পরবর্তী পর্যায়ে খোলার সিদ্ধান্ত নেয়। সবকিছু নথিভুক্ত করতে হবে। সেদিন সন্ধ্যায় বাড়ির ভেতরে আলো দ্রুত নিভে আসে। সূর্য ডোবার আগেই করিডর অন্ধকার। আতিক টর্চ জ্বালায়। আলো ফেলতেই মনে হয় করিডর সামান্য দীর্ঘতর। পদশব্দের প্রতিধ্বনি যেন 1 সেকেন্ড দেরিতে ফিরে আসে। মল্লিকা থেমে শোনেন, বলেন, পুরনো বাড়ির কাঠামোয় এরকম হয়। তবু তার কণ্ঠে অস্বস্তি লুকানো যায় না। তৃতীয় দিনে তারা সেই বন্ধ দরজা ভাঙার অনুমতি পায়। দরজা খুলতেই সিঁড়ি নেমে গেছে নিচে। বাতাসে ভারী গন্ধ। মাটির ঘর, দেয়ালে লালচে চিহ্ন, কোণে কিছু অবশিষ্ট হাড়, ছোট আকারের। আতিকের বুক ধক করে ওঠে। সে সঙ্গে সঙ্গে ছবি তোলে, প্রাথমিকভাবে ধরে নেয় এটি কোনো প্রাচীন সমাধি বা আচারস্থল। মল্লিকা দেয়ালের গঠন পরীক্ষা করতে গিয়ে লক্ষ্য করেন ঘরটি মূল নকশার অংশ নয়, পরে বানানো, তাড়াহুড়ো করে। অর্থাৎ এই কক্ষ লুকোনোর উদ্দেশ্যেই তৈরি। উপরের আয়নার ঘরে ফিরে এসে তারা আবার ছবি তোলে। এবার আতিক স্পষ্ট দেখল
একটি আয়নায় মল্লিকার প্রতিবিম্ব দেরিতে নড়ছে। সে চোখের ভুল ভেবে আবার তাকায়। সব স্বাভাবিক। তৌসির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নামে। রাত নামলে তারা বাড়ির ভেতরেই থাকার সিদ্ধান্ত নেয়। যুক্তি, রাতের শব্দ ও তাপমাত্রার পরিবর্তন পর্যবেক্ষণ করতে হবে। গবেষণার স্বার্থে তারা করিডোরের মাঝামাঝি ঘরে ক্যাম্প লাইট জ্বালায়। মধ্যরাতে প্রথম শব্দ আসে, খুব ধীর পায়ের আওয়াজ। করিডোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কাঠের মেঝে কাঁপে না, কিন্তু শব্দ হয়। আতিক টর্চ নিয়ে বেরোয়। করিডোর ফাঁকা, কিন্তু বাতাস ঘন, যেন অদৃশ্য কিছু তাদের মাঝখান দিয়ে হেঁটে গেছে। মল্লিকা আয়নার ঘরে দাঁড়িয়ে লক্ষ্য করেন, সব আয়নায় এখন কেবল একটি মুখ। তার নিজের নয়, আতিকের নয়, এক কিশোরীর মুখ, ক্লান্ত, ফ্যাকাশে, চোখে দীর্ঘ অপেক্ষা। সে চিৎকার করে না, স্থির হয়ে থাকে। আতিক ছুটে আসে। তাকাতেই আয়নাগুলো স্বাভাবিক, কিন্তু মেঝের ত্রিভুজ দাগটি এখন গাঢ়, যেন নতুন করে আঁকা। তারা নিচের কক্ষে আবার নামে। এবার দেয়ালের মন্ত্রলিপির মাঝখানে আঙ্গুল বুলালে তাজা রক্তের মতো আর্দ্রতা। হাড়গুলোর পাশে একটি লোহার বালা। আতিক মনে করে গ্রাম্য কাহিনীর সেই তান্ত্রিকের কন্যার কথা। নথিপত্র ঘেটে সে আগেই জেনেছিল মেয়েটি ঝড়ে হারায়নি। তার নিখোঁজ হওয়ার সময় বাড়ির ভেতরেই ছিল। সবকিছু ধীরে ধীরে যুক্ত হয়। তান্ত্রিক সাধক নিজের কন্যাকে আচারস্থলে আবদ্ধ রেখেছিলেন। বিশ্বাস করেছিলেন আত্মাকে শরীরের সীমা ছাড়াতে পারবেন, কিন্তু কক্ষটি ছিল কারাগার। অন্ধকার, ক্ষুধা, নিঃসঙ্গতা, মৃত্যু আসে ধীরে। সে মৃত্যুই জন্ম দেয় আটকে থাকা এক সত্তাকে। শেষ রাতটি সবচেয়ে ভয়ঙ্কর। করিডোর যেন সংকুচিত। আয়নার ঘরে ঢুকতেই সব আয়না ভেঙে যায় না, বরং সবকটিতে একই দৃশ্য। একটি কিশোরী হাত বাড়িয়ে আছে। মেঝের ত্রিভুজের কেন্দ্রে হঠাৎ শীতল বাতাস ঘূর্ণির মতো ওঠে। আলো নিভে যায়। অন্ধকারে কেবল শ্বাসের শব্দ, একটির নয়, তিনটির। আতিক অনুভব করে তার হাত শক্ত করে কেউ চেপে ধরেছে, কিন্তু পাশে মল্লিকা নেই। ভোর হলে মল্লিকাকে পাওয়া যায় নিচের কক্ষে, অজ্ঞান। তার হাতের কবজিতে লোহার বালাটি। আতিকের ক্যামেরায় শেষ ছবি আয়নার ঘরে তিনটি প্রতিবিম্ব, দুজন মানুষের, আর মাঝখানে এক তৃতীয় অবয়ব। কয়েক সপ্তাহ পর বাড়িটি সিল করে দেওয়া হয়। সরকারি রিপোর্টে লেখা হয় অবৈধ আচারস্থল, শিশু মৃত্যুর সম্ভাব্য প্রমাণ। কিন্তু রিপোর্টে লেখা থাকে না করিডোরের প্রতিধ্বনি এখনো দেরিতে ফেরে, আর আয়নার ঘরে ঢুকলে নিজের প্রতিবিম্বের পেছনে এক অতিরিক্ত ছায়া দাঁড়িয়ে থাকে। আজকের গল্প এখানেই শেষ করছি। অভিরাগিনী FM এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি রাতের অন্ধকারে কখনো নিজের ছায়াকে এক মুহূর্ত দেরিতে নড়তে দেখেন, মনে রাখবেন সব ইতিহাস কাগজে লেখা থাকে না। পাশে থাকুন, আবার ফিরব আরেকটি গল্প নিয়ে। শুভরাত্রি।